আজ ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। বিউগলের সুর বেজে ওঠার সাথে সাথে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতির সাথে আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদনের পরই মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এরপর বিদেশি কূটনীতিকদের সাথে কুশল বিনিময় করেন তারা। শ্রদ্ধা নিবেদনের পরে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী ও উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশকে সত্যিকার অর্থে একটি সুখী সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার। آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار برحمتك يا أرحم الراحمين. মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে শ্রদ্ধা জানান দলের নেতারা। এ সময় বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম উপস্থিত ছিলেন। পরে ডক্টর শফিকুর রহমান বলেন, রাষ্ট্রীয় সর্বোচ্চ আচারের অংশ হিসেবে স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে জামায়াত ইসলাম। আর বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, ৭১ ও ২৪-এর আকাঙ্ক্ষার ভিত্তিতে আগামীর বাংলাদেশ গড়তে চায় এনসিপি। ৭১-এর আকাঙ্ক্ষার পূরণ হয়নি বলেই ২৪-এ তরুণদের মাঠে নামতে হয়েছে। এটি রাষ্ট্রের একটা সর্বোচ্চ আচার। সকলের মতো আমরাও শ্রদ্ধা জানাতে এসেছিলাম আমাদের বীরদের প্রতি, শহীদদের প্রতি। আল্লাহর দরবারে আমরা দোয়া করেছি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আল্লাহ যেন হেফাজত করেন সব দিক থেকে, এবং এই দেশের উপর আল্লাহ যাতে শান্তি এবং রহমত বর্ষণ করেন। একটা অহিংস, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন, মানবিক বাংলাদেশ আমরা সবাই মিলে যেন গঠন করতে পারি। আপনাদের মাধ্যমে পুরা দেশবাসীকে আমরা স্বাধীনতা এবং জাতীয় দিবসের শুভেচ্ছা। আবার এই দিবসে আমরা আমাদের স্বাধীনতার সপক্ষে যারা ছিলেন, শহীদ হয়েছিলেন, বীরাঙ্গনা হয়েছেন, তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এবং আমাদের ৭১-এর যেই আকাঙ্ক্ষা এবং ২৪-এর গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার ভিত্তিতে সাম্য এবং মানবিক মর্যাদার ভিত্তিতে আমরা এই বাংলাদেশ করতে চাই। আমরা এটার জন্য এই মুহূর্তে কাজ করছি। আমাদের স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষায় পূরণ হয়নি বলে আমাদের নতুন প্রজন্মকে আবারও রক্ত দিতে হয়েছে, জীবন দিতে হয়েছে। আমরা চাই যে সামনে যাতে এটা। দর্শক, এই মুহূর্তে সাভার জাতীয় স্মৃতিসৌধে আছেন সহকর্মী এস.এম. আরিফ, যুক্ত হচ্ছে তার সাথে। আরিফ, মহান স্বাধীনতা দিবস আজ, তো জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানানোর কি খবর আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। গভীর শ্রদ্ধার মাধ্যমে কিন্তু এই শ্রদ্ধা জানানো হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তানদের। জাতির স্মৃতিসৌধে সকাল থেকেই কিন্তু আমরা সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করেছি, এবং শুধুমাত্র যে সাধারণ মানুষ তা না, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই যে জাতীয় স্মৃতিসৌধের বেদি, সেখানে এসে ফুল দিয়ে তারা শ্রদ্ধা জানাচ্ছেন এবং স্মরণ করছেন সেই শ্রেষ্ঠ সন্তানদের, যারা ৭১-এ ৯ মাস যে রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধে অংশ নিয়ে এই বাংলাদেশকে বিজয়ের গৌরবান্বিত করেছেন। সেই শ্রেষ্ঠ সন্তানদের কিন্তু আজকে স্বাধীনতা দিবসের এই প্রথম প্রহর থেকেই সবাই শ্রদ্ধা নিবেদন করেছে। আমরা প্রথম প্রহরে কিন্তু এই শহীদ বেদিতে এসে শ্রদ্ধা নিবেদন করতে দেখেছি রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীকে। এরপরেই কিন্তু সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয় শহীদ বেদি। সেই শহীদ বেদিতেই সাধারণ মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন রাজনৈতিক দল, তারা কিন্তু এসে শ্রদ্ধা নিবেদন করছেন একে একে, এবং সুশৃঙ্খলভাবে তাদের দলীয় নেতাকর্মী, সাধারণ মানুষ, তারা কিন্তু এসে শ্রদ্ধা নিবেদন করছেন এবং স্মরণ করছেন যারা সেই রক্তক্ষয়ী যুদ্ধে যারা অংশ নিয়ে এই বীর, যারা এই বাংলাদেশকে নতুন একটি দেশ হিসেবে রাষ্ট্র হিসেবে গঠন করার জন্য যে যুদ্ধ করেছেন তাদেরকে। এখন কিন্তু দেখছেন যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিশেষ করে শ্রমজীবীদের পক্ষ থেকে এখন কিন্তু ফুল দেওয়া
ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হচ্ছে। এর ইতিমধ্যে আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দল তারা এসেছেন, তারা কিন্তু এসে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সাধারণ মানুষ, সবার সাথে আমরা কথা বলেছি। তারা কিন্তু বলছেন যে এই স্বাধীনতার যে 56 বছরে পা দিল, 55 বছর যে শেষ হলো, সেই 55 বছরেও আসলে স্বাধীনতার সে সুফলটা সেটি এখন পর্যন্ত পূরণ হয়নি। অনেকেই বলছেন যে যে উদ্দেশ্য নিয়ে স্বাধীনতা সংগ্রামটা অনুষ্ঠিত হয়েছে, বিশেষ করে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, সেই সামাজিক ন্যায় বিচার সহ যেগুলো রয়েছে সেগুলো আসলে সব ক্ষেত্রে এখন পর্যন্ত প্রকাশ ঘটেনি, সেটি সবাই কিন্তু বলছেন, এক বাক্যে বলছেন। এবং সের জন্য আসলে সাধারণ যে জনগণ রয়েছেন তারা কিন্তু দায় দিচ্ছেন রাজনীতিবিদদের। তারা বলছেন যে রাজনীতিবিদদের সদিচ্ছার অভাবে কিন্তু এখন পর্যন্ত সেই যে লড়াইটা শুরু হয়েছে, যে কারণে সেই লড়াইয়ের যে সুফল সেটি পাওয়া যায়নি এবং তারা প্রত্যাশা করছেন যে আগামীতে নতুন যারা ক্ষমতায় এখন আসছে তাদের মাধ্যমে, বিশেষ করে বিএনপি রাজনৈতিক দল যে এবার সরকার গঠন করেছেন, তাদের কাছ থেকে সেই সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার সব ক্ষেত্রে প্রকাশ ঘটুক, সেই প্রত্যাশা কিন্তু তারা করছেন। এবং তারা প্রত্যাশা করছেন যে সেটি হবেও, সামনে যত দিন যাবে সেটি হবে। এবং আমরা এখানে মুক্তিযোদ্ধাদের সাথেও কথা বলেছিলাম, যাদের লড়াইয়ের বা আত্মত্যাগের মাধ্যমে এই স্বাধীনতা অর্জন হয়েছিল, তাদের সাথেও আমরা কথা বলেছি। তারাও এক বাক্যে বলেছেন যে দীর্ঘ দিন পেরিয়ে গেছে, দীর্ঘ 55 বছর পেরিয়ে গেছে, তারা যে লড়াইটা করেছেন, যে কারণে সেটি আসলে এখনও সুফল তারা পাননি। প্রত্যাশা করছেন যে যারা সামনে ক্ষমতায় আসবেন, আর সাধারণ মানুষের কাছেও তারা প্রত্যাশা করছেন যে সবাই মিলে দেশটাকে সেই সাম্য এবং মানবিক মর্যাদায় গড়ে তোলার কাজ করবেন সবাই, সেই প্রত্যাশা কিন্তু তারা করছেন। এবং যেটি বলছেন যে সবাই স্বতঃস্ফূর্তভাবে এই যে 26-এর প্রথম প্রহর থেকে এই শহীদ বেদিতে ফুল দিতে এসেছেন এবং ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন, জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাচ্ছেন। এবং সবারই একটি প্রত্যাশা যে বাংলাদেশ যে গণতান্ত্রিক যাত্রায় ফিরল, সেই গণতান্ত্রিক যাত্রায় আরও বেশি গণতান্ত্রিকভাবে বাংলাদেশ এগিয়ে যাক, এবং পাশাপাশি বাংলাদেশ উন্নয়ন এবং অবকাঠামোগত যে উন্নয়নটা হচ্ছে সেগুলো ধারা অব্যাহত থাকুক এবং একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠুক, সেই প্রত্যাশা এই যারা শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেছেন তাদের সবাই কিন্তু এক বাক্যে বলেছেন। তো এই ছিল আমার কাছে এই জাতীয় স্মৃতিসৌধ থেকে সবশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, সাভার জাতীয় স্মৃতিসৌধ থেকে সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী এস এম আরিফ। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে শেরে বাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি দুজনের কবরে পুষ্পস্তম্ভ অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা পৃথকভাবে শ্রদ্ধা জানান। আজকে সম্পূর্ণ একটু ভিন্ন প্রেক্ষাপটে আমরা এই স্বাধীনতা দিবস আজকে উদযাপন করতে চলেছি। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে, ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ আবার নতুন করে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে পাওয়ার সৃষ্টি করেছে। আমাদের নেতা জনাব তারেক রহমান, যিনি দীর্ঘ 15 বছর ধরে নির্বাসিত থেকে আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন এবং এখন এই নির্বাচন থেকে শুরু করে অর্থাৎ পূর্বে পর্যন্ত এবং আজকে নির্বাচনের পরে সরকার গঠন করার পরে যিনি তার সম্পূর্ণ নতুন চিন্তা ভাবনা নিয়ে দেশকে গড়ে তুলবার কাজে লিপ্ত হয়েছেন। আমরা জনাব তারেক রহমানের প্রতি অত্যন্ত সারা দেশের মানুষ তারা আশাবাদী, আস্থাশীল এবং এই নেতার নেতৃত্বতান্ত্রিক সুখী সমৃদ্ধ বাংলাদেশে পরিণত হবে এই বিশ্বাস আমাদের সকলের আছে। ভারতে আটককৃত শহীদ ওসমান হাদি হত্যাকারীদের দেশে ফিরিয়ে আনতে সরকার উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি জানান, এরই মধ্যে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে ভারত সরকারের কাছে চিঠি পাঠানো হয়েছে। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সকালে রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। মহান মুক্তিযুদ্ধে পুলিশ বাহিনীর অবদানের কথা স্মরণ করে তিনি বলেন,
জাতির প্রত্যাশা অনুযায়ী নতুনভাবে যে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে তা অব্যাহত থাকবে। শহীদ ওসমান হাদি হত্যার সাথে যারা অভিযুক্ত তদন্ত কার্যক্রম চলছে। একবার চার্জশিট প্রদান করা হয়েছিল, সম্ভবত নারাজি দেওয়ার কারণে পুনরায় তদন্ত হচ্ছে। ইতিমধ্যে ভারতে প্রথমে 2 জন, পরে আরেকজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে তাদের দেশের নিজস্ব পুলিশ ফোর্স, এবং সেখানে আমরা আমাদের দূতাবাসকে আমাদের যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ডিপ্লোম্যাটিক চ্যানেলে আমরা অনুরোধপত্র পাঠিয়েছি যাতে বাংলাদেশে তাদের প্রত্যাবর্তন করা হয়। এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা হচ্ছে আমরা আনুষ্ঠানিকভাবে গ্রেফতারি পরোয়ানা সহ আমাদের অনুরোধপত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা প্রেরণ করেছি যাতে এক্সট্রাডিশন চুক্তি অনুসারে সেই সমস্ত আসামিকে আইন মাফিক বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়। রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে বাস ডুবে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত 23 জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এর মধ্যে 21 জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রাতে দুর্ঘটনা কবলিত বাসটি নদী থেকে তোলা হয়। সকালে আবারও উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বুধবার বিকেলে 5:30টার দিকে দৌলতদিয়ার 3 নম্বর ফেরিঘাটে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি নদীতে উল্টে গেলে তাৎক্ষণিকভাবে স্থানীয়দের সহায়তায় বেশ কয়েকজন বের হয়ে আসতে পারেন, আর বাকি যাত্রীরা নদীতে তলিয়ে যান। এই দুর্ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহ্বায়ক ও উপজেলা নির্বাহী অফিসারকে সদস্য সচিব করে 5 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে রাজবাড়ী জেলা প্রশাসন। সরেজমিনে তদন্ত করে আগামী 3 দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে কমিটিকে। দর্শক, এই মুহূর্তে দৌলতদিয়া ঘাটে আছেন সহকর্মী মমিন শেখ, যুক্ত হচ্ছি তার সাথে। মমিন, উদ্ধার তৎপরতায় সর্বশেষ পরিস্থিতি কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। এখন পর্যন্ত এই দৌলতদিয়া 3 নম্বর ফেরিঘাট থেকে 24 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আপনাদেরকে যদি আমরা বলি যে এই ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে তদন্ত কমিটি, 2টা তদন্ত কমিটি কিন্তু করা হয়েছে। এবং আমরা দেখেছি যে এই ঘটনার পর থেকেই যে এই উপজেলা গলন্দ উপজেলার যিনি নির্বাহী অফিসার সাথী দাস তিনি ঘটনাস্থলে এসেছেন। আমরা গতকালকেও দেখেছি এবং আজকেও আমরা দেখেছি তিনি সকাল থেকে এই ঘটনা স্থলে এসেছেন। আমরা জানতে চাই যে আপনার এই সর্বশেষ কি পরিস্থিতি আপনি দেখছেন? আচ্ছা, এই পর্যন্ত আমাদের 24 জন ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে 14 জন হচ্ছে মহিলা, 7 জন হচ্ছে পুরুষ, আর হচ্ছে 3 জন হচ্ছে শিশু। আর উদ্ধার কার্যক্রম দেখেছেন যে চলমান রয়েছে। আমাদের নৌবাহিনীর পক্ষ থেকে 6 জন ডুবুরি দল কাজ করছে এবং আমাদের ফায়ার সার্ভিস থেকে 10 জন ডুবুরি দল কাজ করছে। আর এর মধ্যে এখানে নিখোঁজ আত্মীয় স্বজনদের মধ্যে 3 জনকে পেয়েছি আমরা, তাদের আত্মীয় স্বজন নিখোঁজ আছে। আমাদের উদ্ধার কার্যক্রম চলমান থাকবে যে পর্যন্ত আমরা তদন্ত কমিটি করা হয়েছে, তাদের কার্যক্রম নিয়ে যদি বলতেন। তদন্ত কমিটিতে আসলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে করা হয়েছে। আমি এখানে মেম্বার সেক্রেটারি পদে আছি। তো আপনি দেখেছেন যে গতকাল থেকেই আসলে আমরা সবাই এখানে উপস্থিত ছিলাম। আর তদন্ত সাপেক্ষে পরবর্তীতে প্রয়োজনীয় যে বিষয় বিস্তারিত সেটা আমাদের জানাতে পারবো। কতক্ষণ নাগাদ এই উদ্ধার অভিযান চলবে? যে পর্যন্ত নিখোঁজ ব্যক্তি উদ্ধার না হয় সে পর্যন্ত। আসলে তালিকাটা এখনো আমরা আইডেন্টিফাই করতে পারিনি, আমাদের এখনো চলমান আছে প্রক্রিয়াটা। এখন পর্যন্ত কত তদন্ত কমিটি গঠন করা হয়েছে? আমাদের জেলা প্রশাসন রাজবাড়ী থেকে আমাদের জেলা প্রশাসক স্যার একটি তদন্ত কমিটি করেছে, আর নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে একটি করেছে। আমার জানা মতে 2টা তদন্ত কমিটি হয়েছে। আর হচ্ছে আমরা জানতে পারলাম যে সহায়তা দেওয়া হচ্ছে কিভাবে? সহায়তা দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় থেকে আমাদের এইসব দুর্ঘটনা যারা প্রাণ দেয় তাদের জন্য 25,000 টাকার যে বিষয়টা আছে স্যার এটা বলেছেন গতকাল আমাদের ডিসি স্যার, সেই সহায়তাটা দেওয়া হবে। আপনারা শুনছিলেন যে গলন্দ উপজেলার নির্বাহী অফিসার সাথী দাস
সাথী দাস আমাদেরকে জানাচ্ছিলেন যে সর্বশেষ পরিস্থিতি নিয়ে কিন্তু তিনি কথা বলছিলেন। আমরা এই মুহূর্তে চিত্র যদি আমরা বলি তাহলে এখনো কিন্তু উদ্ধার অভিযান। মমিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, দৌলতদিয়া ফেরিঘাট থেকে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী মমিন শেখ। চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ ভোর 5:45টার দিকে উপজেলার ফৌজদারহাট BMA গেট এলাকায় এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সূত্রে জানায়, ট্রেনটির পাওয়ার কার এবং পাশের একটি শীতাতপ নিয়ন্ত্রিত বগিতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে কুমিরা ফায়ার সার্ভিসের 2টি ইউনিট। তাদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে, তবে অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এই ঘটনায় সাময়িকভাবে রেল চলাচল বিঘ্ন ঘটলেও পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এবারে গ্রাম বাংলার খবর। ফেনীতে যথাযথ মর্যাদায় 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ফেনী কেন্দ্রীয় শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মনিরা হক, পুলিশ সুপার শফিকুর ইসলাম, ফেনী পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারীগণ। এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির ফেনী জেলার আহ্বায়ক শেখ ফরিদ বাহারের নেতৃত্বে এবং যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা, ফেনী টেলিভিশন জার্নালিস্ট ক্লাব সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। চট্টগ্রাম নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে নগরের কাটলিতে নির্মিত অস্থায়ী স্মৃতিসৌধে 31 বার তপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় দিবসের আনুষ্ঠানিকতা। এরপর পুলিশের একটি চৌকস দল রাষ্ট্রীয় সম্মাননা প্রদর্শন করেন। শ্রদ্ধা নিবেদন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, সিটি মেয়র ও পুলিশ কমিশনার সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা নিবেদন করতে আসা ব্যক্তিরা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার গৌরব নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে আরও কার্যকর উদ্যোগ প্রয়োজন। 31 বার তপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে কুমিল্লার দাউদকান্দি বিশ্ব রোডে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তম্ভ অর্পণ করেন দাউদকান্দি মুক্তিযোদ্ধা কমান্ড, দাউদকান্দি উপজেলা প্রশাসন, দাউদকান্দি পৌরসভা, দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দাউদকান্দি মডেল থানা, হাইওয়ে থানা, দাউদকান্দি ফায়ার সার্ভিস সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান, সাহিত্য প্রতিষ্ঠান সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রথম প্রহরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং শহীদদের রুহের আত্মার মাগফিরাত কামনা করে মহান স্বাধীনতা জাতীয় দিবসের প্রথম অধিবেশন শুরু করেন। জেলা স্কুল মাঠে 31 বার তপধ্বনির মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা করা হয়। বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ সহ মুক্তিযোদ্ধার সংসদ, বগুড়া প্রেস ক্লাব সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ মুক্তির ফুলবাড়িতে শহীদ স্মৃতিস্তম্ভে শহীদদের শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়াও বগুড়া জেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে শহীদ চান্দু স্টেডিয়ামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। চট্টগ্রামে মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিয়েছে চট্টগ্রাম 10 আসনের সংসদ সদস্য সাইদ আল নোমান। নগরের হালিশহরে নয়াবাজার এলাকার একটি কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়। এ সময় তিনি বলেন, মুক্তিযোদ্ধার আমাদের জীবন্ত ইতিহাস, তাই তাদের সংগ্রামের গল্প নতুন প্রজন্মের কাছে তুলে ধরা অত্যন্ত জরুরি। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেওয়ার পাশাপাশি তাদের হাতে তুলে দেওয়া হয় স্বপ্নের ডায়েরি। এই ডায়েরিতে তারা নিজেদের স্মৃতিচারণ লিখবেন বলে জানানো হয়। পরে এসব লেখা সংগ্রহ করে বই আকারে প্রকাশ করার ঘোষণাও দেন সংসদ সদস্য। আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল, অন্ন, বস্ত্র, খাদ্য, বাসস্থান
স্বাস্থ্য। আমরা এই 5টি বিষয় নিয়েই আমাদের অবিসংবাদিত নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে এবার আরও দৃঢ়ভাবে তীব্রভাবে আমরা কাজ করে যাব। ঢাকার ধামরায়ে দেপাশায় নয়াপাড়া কেন্দ্রীয় খেলার মাঠে মোহাম্মদ সেলিম হোসেনের আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতা ও ঈদ পুনর্মিলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ধামরাই প্রেস ক্লাবের সভাপতি ও মাইটিভির ধামরাই উপজেলার প্রতিনিধি আব্দুর রশিদ তুষারের সভাপতিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধামরাই উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক রেজওয়ান আহমেদ চৌধুরী রবিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধামরাই উপজেলা বিএনপির সহ সভাপতি মোহাম্মদ ফরহাদ হোসেন, 4 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালে, বিএনপির নেতা মোহাম্মদ ইদ্রিস আলী, মোহাম্মদ আমজাদ হোসেন, মোহাম্মদ মিলন, মোহাম্মদ জসিম, শাকিল হোসেন, মোহাম্মদ ইয়ার হোসেন ও মোহাম্মদ সামাদ খান সহ আরও অনেকেই।